আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউপি কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 8 এর ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হলো আমাদের চ্যাপ্টার 8 নিয়ে। চ্যাপ্টার 8 এর নাম হচ্ছে রসায়ন ও শক্তি। তাহলে যেহেতু রসায়ন এবং শক্তি নিয়ে আলোচনা করা হবে, তার নাম দেখেই এই অধ্যায় বোঝা যাচ্ছে। এই অধ্যায়ে সর্বপ্রথম আমরা কি করব, আগের অধ্যায়গুলোর মতো এই অধ্যায়ে যে টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী পর্বে আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে এই অধ্যায়ে একটা ওই টার্মে চলে যাব। ওকে, তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা করি বন্ধন শক্তি নিয়ে। বন্ধন শক্তি কি? আমরা চ্যাপ্টার 5 এ পড়ে আসছি বন্ধন আমাদের দুই রকম, একটা হলো সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আরেকটা বন্ধন আছে সেটাকে বলা হয় হচ্ছে দাতব বন্ধন। এখানে আমাদের তাহলে বন্ধন বুঝতে পারলাম। বন্ধন মূলত জিনিসটা হচ্ছে একটি মৌল আরেকটি মৌলের সাথে যুক্ত হতে যে পরিমাণ মানে যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, যেভাবে যুক্ত হয় সেই প্রক্রিয়া বা একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার যে কানেকশনটা তৈরি করা হয় সেটাকে আমরা বন্ধন বলতেছি। তাহলে বন্ধন শক্তি যদি সংজ্ঞা বলতে চাই, বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। কথাটা পুরো ক্লিয়ার। মানে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে একটি আবদ্ধ মানে বন্ধনে আবদ্ধ, যে কোনো বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন বা ধাতব বন্ধন, যে কোনো একটা বন্ধনের একটি পরমাণু আরেকটি পরমাণুর যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন শক্তি। এখন বন্ধন শক্তিগুলোর ভিতরে আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি সোডিয়াম ক্লোরাইড। আমরা তো এখানে বলতে পারবো এটা কোন মানে এই তিনটা যে বন্ধন বললাম, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, তারপর হচ্ছে ধাতব বন্ধন, এটা কোন বন্ধনের ভিতরে আছে? আমরা যেহেতু চ্যাপ্টার 5 করেছি তাহলে নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যেহেতু একটি ধাতু এবং একটি অধাতু সমন্বয়ে বন্ধন গঠিত হয়েছে, অবশ্যই এটি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের ভিতরে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন পরস্পরের সাথে যে আকর্ষণে যুক্ত আছে সেই আকর্ষণটাকে বলা হইতেছে আমাদের বন্ধন শক্তি। ক্লিয়ার প্রথম সংজ্ঞাটা? ওকে, এবার আসি আমাদের আন্ত আণবিক শক্তি। আন্ত আণবিক শক্তি বলতে কি বোঝায়? আন্ত মানে ভিতরে, আর আণবিক শক্তি বলে সমযোজী যৌগের, এটা কি যৌগ হইতে হবে? সমযোজী যৌগ। কারণ আয়নিক যৌগ ইলেকট্রন আদান প্রদান করে, আর সমযোজী যৌগ একটা আরেকটার সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এই কারণে সমযোজী যৌগ এখানে নেওয়া হয়েছে। সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে। কথাটা ক্লিয়ার? সমযোজী যৌগ কি কারণে এখানে বলা হয়েছে? কারণ সমযোজী যৌগ একটা আরেকটার সাথে ইলেকট্রন আদান প্রদান করে, ইলেকট্রন শেয়ার করে, আর আয়নিক যৌগ হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে আমরা আয়নিক যৌগ নেই কারণ হচ্ছে ইলেকট্রন আদান প্রদান যেহেতু করে, তাহলে তো ওদের ভিতরে মাঝখানে যেই বলটা হবে সেটা নাই। কিন্তু আয়নিক কি বলে সমযোজী যৌগের ক্ষেত্রে তা আছে, কারণ দুজনে শেয়ার করতেছে। সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্ত আকর্ষণ শক্তি বলে। যেমন এক্সাম্পল হিসেবে পানি নিছি, এখানে পানির একটি অণু অপর একটি পানির অণুর সাথে কি হবে? যুক্ত হইতে যে পরিমাণ আকর্ষণ শক্তি প্রয়োজন সেটাকে বলা হচ্ছে আন্ত আণবিক শক্তি। পরে যদি আমরা বলতে চাই শক্তির পরিমাণের একক, শক্তি পরিমাণে আমাদের টোটাল এখানে দুইটা একক আছে। এই শক্তি এখানে পড়লাম আন্ত কি বন্ধন শক্তি, আন্ত আণবিক শক্তি, এগুলোর ক্ষেত্রে আমাদের কি আছে? নির্দিষ্ট পরিমাণ শক্তির একক লাগবে, মানে শক্তির প্রয়োজন হয়। এই শক্তির এককগুলো হিসেবে আমাদের দুইটা একক আছে, একটি হচ্ছে জুল আর একটি হচ্ছে ক্যালোরি। কিন্তু আমাদের আন্তর্জাতিকভাবে বর্তমানে জুলকে বেশি গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়, জুলকে আন্তর্জাতিক একক হিসেবে ধরা হয়। আচ্ছা, এখন দেখি 1 ক্যালোরি বলতে কি বোঝায় আর 1 জুল বলতে কি বোঝায়। 1 ক্যালোরি বলতে বোঝায় 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকেই বলা হয় 1 ক্যালোরি, তাকেই 1 ক্যালোরি বলা হয়। তাহলে 1 ক্যালোরি বলতে আবার কি বোঝায়? 1 গ্রাম পানির তাপমাত্রা, যে কোনো পানির তাপমাত্রা যখন মানে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রদান করা হয়, এখানে এই জিনিসটাই হলো মেন কি, যে পরিমাণ তাপ প্রদান মানে তাপ শক্তি প্রদান করতে হয় তাকেই বলা হয় 1 ক্যালোরি। আর 1 জুল বলতে কি বোঝায়? এটা হলো একটা ফিজিক্সের একটা সূত্রের মতো আমাদের, যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে
যদি বলের দিকে 1 মিটার প্রসারণ ঘটে বা সরণ ঘটে তবে তার জন্য প্রয়োজনীয় কাজকে কি বলা হয়? এতটুকু পর্যন্ত আমরা ফিজিক্সে পড়ছি যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে তবে তার জন্য প্রয়োজন এই যে সরণটা ঘটার জন্য অবশ্যই আমাদের কি প্রয়োজন হবে? কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হবে বা কিছু পরিমাণ কাজ সংঘটিত হবে। এই প্রয়োজনীয় কাজকে বলা হয় 1 জুল। আচ্ছা, এই জুল আর ক্যালোরি যেহেতু এটা আমাদের শক্তি পরিমাপের একক, তাহলে অবশ্যই একটা আরেকটা থেকে কনভার্ট করতে পারবো আমরা। এই কনভার্ট করার জন্য আমাদের একটা কি মান দেওয়া আছে, সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। এটা আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল। মনে থাকবে? তাহলে আমরা এখানে মূলত তিনটা জিনিস শিখতে পারলাম, তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম। একটা হলো বন্ধন শক্তি, তারপর আন্তঃআণবিক শক্তি, তারপর শক্তির পরিমাপের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হলো ক্যালোরি আর একটা হলো জুল।